আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাই ভালো আছেন। একটু ঝামেলা হয়ে গেছে, এটা এইরকম মাঝখানে রাখতে হবে। কোনটা লাগে? এরকম হয়ে গেল কেন? আল্লাহ, ওকে। আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আছেন ভালো? নতুন বাংলাদেশে আপনাদেরকে স্বাগত। নতুন বাংলাদেশে আপনাদেরকে স্বাগত। ইন্টারিম গভর্নমেন্ট 2024 বাংলাদেশের ইতিহাসে ষষ্ঠ ইন্টারিম গভর্নমেন্ট। বাংলাদেশে এতটুকু বয়সের মধ্যে ষষ্ঠ ইন্টারিম গভর্নমেন্ট হলো। তো ইন্টারিম গভর্নমেন্টের বিষয়গুলো আমি একটু জাস্ট 2-4 মিনিট বা 5 মিনিট আলোচনা করি। আলোচনা করার পর আমি আপনাদেরকে যতটুকু লেখা লাগবে ততটুকু লিখবো এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেব। এবং আমি কিছু প্রশ্ন করব, সেগুলোর উত্তর লিখে তারপর আমি আপনাদের প্রশ্ন দেখে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ব্যাপারটা হলো যে ইন্টারিম গভর্নমেন্ট হলো যে গভর্নমেন্টটা হলো যে মানে এটা নির্বাচিত হওয়ার কথা ছিল পঞ্চদশ সংশোধনীর পর থেকে। 15তম সংশোধনীর পর এটা নির্বাচিত একটি অন্তর্বর্তীকালীন সরকার থাকবে, যেখানে শুধুমাত্র ডামি একটা সরকার থাকবে, যেখানে নতুন করে কোনো আইন পাস হবে না, শুধু রুটিন করা হবে, কোনো আইন সংশোধন পরিমার্জন হবে না। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা নির্বাচিত সরকার না, কোন আইনের মাধ্যমে কীভাবে করলো সেটা সম্পর্কে আমরা দেখব। ব্যাপারটা হলো 1990 সালে যখন এরশাদ সরকারের পতন হয়, তখন এরশাদ সরকারের পতন হলে তখন একটা সংকট দেখা দিবে। এজন্যই প্রথমে উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদকে পদত্যাগ করতে বলা হয়। এবং ব্যারিস্টার মওদুদ আহমদ যখন উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করে, তখন প্রধান বিচারপতি ছিল বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। শাহাবুদ্দিন আহমদকে উপরাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত করা হয়। এরপরে হোসেন মোহাম্মদ এরশাদ তিনি পদত্যাগ করেন এবং অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে ব্যারিস্টার মওদুদ আহমদ ক্ষমতা গ্রহণ করেন। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ক্ষমতা গ্রহণ করেন। এবং এই বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ 90 দিনের মধ্যে একটি নির্বাচন দেয় এবং নির্বাচনের পর 1991 সালে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পরে তারপরে যখনই ক্ষমতা আসে তখনই যে অবস্থা, যে ক্ষমতা থাকলেই আমাদের রূপ বদলে যায়, তখনই সেই সরকারটা মনে করে যে না, তত্ত্বাবধায়কের দরকার নাই, যেই সরকার ক্ষমতা থাকবে সেই সরকার নির্বাচন দিবে।
ঠিক 5 বছর পর 1996 সালের 90 সালের 6 ডিসেম্বর কিন্তু পদত্যাগ করছিল এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদ। আর ওই সরকারটা 90 দিন ছিল, অর্থাৎ 91 সালের শুরু পর্যন্ত ছিল। এবং সেই সরকারি 5 বছর পর 1996 সালের 15ই ফেব্রুয়ারিতে একটা নির্বাচন দেয়, যেখানে মাত্র 3টি দল অংশগ্রহণ করে, ক্ষমতাসীন দল আর কয়েকটি দল। এবং এই 3টি দল অংশগ্রহণ করার পরে বিরোধী দলগুলো তারা অংশগ্রহণ করে নাই। প্রধান বিরোধী দলগুলো তারা একটা আন্দোলন করে এবং সেই আন্দোলনের ফলে ওই 96 সালের 26শে মার্চ মধ্যরাতে বা 27 মার্চ প্রথম প্রহরে একটি নতুন আইন করে, সেটা হলো 13তম সংশোধনী করে। সেই সংশোধনীটা হলো তত্ত্বাবধায়ক সরকার অন্তর্ভুক্ত করা হয়। সংবিধানের 58 অনুচ্ছেদের ক থেকে উ পর্যন্ত এখানে তত্ত্বাবধায়ক সরকার থাকে। এই সরকারের ফর্মটা ছিল এরকমের যে সর্বশেষ প্রধান বিচারপতি যিনি অবসর গ্রহণ করবেন, এই অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি হবেন প্রধান উপদেষ্টা, এবং সব দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে 10 জন উপদেষ্টা নিযুক্ত করা হবে। আর এই সরকারের মেয়াদ থাকবে 90 দিন। এই সরকার দায়বদ্ধ থাকবে রাষ্ট্রপতির নিকট, এবং তারা 90 দিনের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে তারপর তারা এখান থেকে মানে এই সরকার থেকে চলে যাবেন। এবং ওই সময় সংবিধান স্থগিত থাকবে। স্থগিত বলতে সংবিধান ওই সময় সংবিধানের আলোকেই নির্বাচন হবে, সবকিছুই হবে, কিন্তু সংবিধান পরিমার্জন বা সংশোধন করতে তারা পারবেন না। এরপরে যেটা হলো যে এখন এখানে আইন করে দিল। আইন করে দেওয়ার পর এখানে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার হলো। সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলো প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমান। তিনি নির্বাচন করলেন। নির্বাচনের পরে একটি পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় আসলো। সেই গভর্নমেন্ট ক্ষমতায় এসে ঠিক সংবিধান অনুসারী 2001 সালের 12 জুন তারা ক্ষমতা ছাড়েন, এবং সর্বশেষ যে প্রধান বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতি লতিফুর রহমান তার নিকট ক্ষমতা হস্তান্তর করেন। বিচারপতি লতিফুর রহমান 2001 সালে তিনি একটি সুষ্ঠু নির্বাচন দেন, এবং 2001 সালের 1 অক্টোবর নির্বাচনে 4 দলীয় জোট বা একটি দল ক্ষমতায় আসে। এই সরকার ক্ষমতা আসার পরে তারা এখানে একটু চালাকি করেন। চালাকিটা হলো যে সর্বশেষ যে প্রধান বিচারপতি তিনি তাকে রাখার জন্য, তার পছন্দের মানুষকে রাখার জন্য, কে এম হাসানকে রাখার জন্য, বিচারপতি কে এম হাসানকে রাখার জন্য তিনি সংবিধান সংশোধন করেন। এবং ওই সরকার 2001 থেকে 6 সরকার তারা 4র্থ সংশোধনীর মাধ্যমে প্রধান বিচারপতির অবসরের মেয়াদ বা বিচারপতিদের অবসরের মেয়াদ 65 থেকে 67 বছর করা হয়। 2 বছর মেয়াদ বৃদ্ধি করা হয় 2004 সালে, যাতে হলো যে পরবর্তীতে তিনি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন, তিনি ক্ষমতা গ্রহণ করবেন, বিচারপতি কে এম হাসান। এবং তাকে বিরোধী দলগুলো মানতে চান না। বিরোধী দলগুলো তারা একটা বড় আন্দোলন করেন। আন্দোলন করার ফলশ্রুতিতে কে এম হাসান তিনিও অপারগতা প্রকাশ করেন। 2006 সালের 28 অক্টোবর মেয়াদ শেষ হয় সেই সরকারের, এবং 28 অক্টোবর কে এম হাসান বলছেন তিনি ক্ষমতা গ্রহণ করবেন না। অ্যাট দ্য সেম টাইম সংবিধানে বলা ছিল যে সর্বশেষ প্রধান বিচারপতি যদি অবসরপ্রাপ্ত বিচারপতি যদি ক্ষমতা গ্রহণ না করে, তাহলে আগের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে যেতে হবে। তাহলে আগের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে যায় এবং তিনি অপারগতা প্রকাশ করেন। ওখানেই বলা ছিল তাহলে সর্বশেষ যদি কেউ অপারগতা প্রকাশ করে তাহলে রাষ্ট্রপতি নিজে ক্ষমতা গ্রহণ করবেন। এবং তৎকালীন সরকারের পছন্দের ব্যক্তি রাষ্ট্রপতি ছিলেন অধ্যাপক প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ। ইয়াজউদ্দিন আহমেদ তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হন, এবং 10 জন উপদেষ্টা নিয়ে তিনি তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন 2006 সালের 28 অক্টোবর। এবং এই 28 অক্টোবরের এই সরকার 2007 সালের 11 জানুয়ারি পর্যন্ত ক্ষমতা থাকেন, কারণ এই সময় এই সরকারের কর্মকাণ্ডকে বিরোধী দলগুলো মানতে পারে না। আর বিরোধী দল বলতে তৎকালীন আগের সরকারের যে বিরোধী দল তারা মানতে পারে নাই, যার ফলে হয় কি 7 সালের 11 জানুয়ারি একটা জরুরি অবস্থা জারি করা হয়, এবং জরুরি অবস্থা জারি করে সংবিধানকে স্থগিত করা হয়। সংবিধান স্থগিত করার মাধ্যমে এখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়, যে সরকারটা 2 বছর ক্ষমতা থাকে। 11 জানুয়ারি থেকে একেবারে 2007 সালের 11 জানুয়ারি থেকে 9 সালের জানুয়ারি পর্যন্ত তারা ক্ষমতা গ্রহণ করে, মানে ক্ষমতায় অধিষ্ঠিত থাকে। তখন কি হয় যে 2 বছর ক্ষমতা থাকার পর পরবর্তীতে সরকার আসে, সেরপর সরকারের সময় হাইকোর্ট বিভাগ তারা 2010 সালের 2 ফেব্রুয়ারি একটা রায় দেয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল বলে রায় দেয় হাইকোর্ট থেকে, এবং অ্যাপিলেট ডিভিশন থেকে 2010 সালের 2 ফেব্রুয়ারি। তখন অবৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার, এবং ওখানে রায় একটা কথা বলা ছিল যে পরবর্তী 2টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে করা যেতে পারে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত প্রকাশ করে। কিন্তু এটাকে না মেনে এটাকে বাতিল করার জন্য তারা একটা নতুন করে সংশোধনী করে, সেটা হলো পঞ্চদশ সংশোধনী। 2011 সালে পঞ্চদশ সংশোধনী করে। সেই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে বিলুপ্ত করা হয়, এবং সেখানে বলা হয় যে
ইনকামবেন্ট গভর্নমেন্ট তারাই শেষের 90 দিন এটা অন্তর্বর্তী সরকার হিসেবে বিবেচিত হবে, এবং ইনকামবেন্ট গভর্নমেন্ট তারা শেষের 90 দিন কোনো আইন কানুন এটা সেটা পাশ করবেন না, এবং তারা কোনো সংসদ অধিবেশন বসাবেন না, এবং শেষের 90 দিনের মধ্যে তারা নির্বাচন দিবেন, এবং এই নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করবেন। এবং এখানে বলা হয়েছে যে পরবর্তী প্রধানমন্ত্রী আসা পর্যন্ত আগের প্রধানমন্ত্রী শপথে বহাল থাকবেন। অর্থাৎ তিনি যদি পদত্যাগ করেনও, পদত্যাগ করার পরও তিনি ডামি প্রধানমন্ত্রী থাকবেন, এবং পরবর্তী প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত তিনি শপথে বহাল থাকবেন। এবং সেটা বলা আছে সংবিধানের 57 নং অনুচ্ছেদে 57 নং অনুচ্ছেদে কথাটা বলা আছে। তো এখন বিষয় হলো যে কি হলো, এই সরকারের সময় 3টা নির্বাচন হলো, এবং 3টা নির্বাচনই একেবারে বৈশ্বিকভাবে একটা আনফেয়ার এবং একটা অথর্ব একটা নির্বাচন হলো, এবং যে নির্বাচনের মাধ্যমে কোনো ফলপ্রসূ কোনো পরিবর্তন নিয়ে আসে না। তো এখন কি হলো যে এখন সরকার হলো, এবং এই সরকারটা আসলে কিসের আদলে হলো? একটা কি সংবিধানকে পাশ কাটিয়ে হলো? ওদিকে জরুরি অবস্থা জারি করে সংবিধান স্থগিত করা হলো না, তাহলে কিসের ভিত্তিতে এই সরকারটা হলো? তো সব মিলিয়ে যদি দেখা যায় যে এই যে ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের আসলে একটা আমরা যদি ছায়াটা যদি দেখি, সেই ছায়াটা হলো 90 সালে যে ছায়াটা ছিল। 90 সালে সরকারের সময় কিন্তু কোনো ইন্টারিম গভর্নমেন্টের সংবিধানে কোনো অংশ ছিল না, কিন্তু সেই ইন্টারিম গভর্নমেন্ট ছিল, এবং সেই গভর্নমেন্ট যেভাবে রিফর্ম করা হয়েছে সেভাবে এখনকার গভর্নমেন্টও ওইভাবেই রিফর্ম করা হয়েছে। এবং আগের গভর্নমেন্টে রিফর্ম করার ফলে তারা কিন্তু একটা একাদশ সংশোধনী দিয়েছিল 91 সালে, এবং একাদশ সংশোধনীর বিষয়বস্তু ছিল যে প্রধান বিচারপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমদ তিনি অস্থায়ী রাষ্ট্রপতির পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারে তিনি প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করবেন, এবং তিনি মেয়াদ শেষ হওয়ার ফলে তিনি আবার শপথে ফেরত যাবেন বা ফেরত গিয়েছেন। এটাকে বৈধ দেওয়া হয় একাদশ সংশোধনীর মাধ্যমে। ঠিক সেই রকমের একটা ছায়া কিন্তু এই 2024 সালে সরকারের। সো আমরা আগে দেখি কোন অনুচ্ছেদ কি বলছে বাকি। ইন্টারিম গভর্নমেন্ট ও তত্ত্বাবধায়ক সরকার 24 সালে সরকারটা হলো ষষ্ঠ সরকার। 2024 সালের 8 আগস্ট থেকে শুরু হয়েছে। আর আমাদের দেখি প্রথম সরকার সেটা ছিল 1990 থেকে 91, মাত্র 3 মাস ছিল, এবং এই সরকারটা ছিল বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ না। দ্বিতীয় তত্ত্বাবধায়ক সরকার যেটা হয়েছে 1996 সালে, এটাও ছিল 3 মাস। বিচারপতি হাবিবুর রহমান খুবই এক্সিলেন্ট পার্সন ছিলেন, ইতিহাসের ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এটা ছিল প্রথম সাংবিধানিক সরকার। তৃতীয় ছিল 2001 সালে, এটাও ছিল 3 মাস। আসলে বিচারপতি লতিফুর রহমান, তিনি ছিল দ্বিতীয় সাংবিধানিক প্রধান বিচারপতি। শাহাবুদ্দিন আহমেদ সাংবিধানিক ছিল না। চতুর্থ ছিল 2006 সালের 28 অক্টোবর, এটাও 3 মাস ছিল, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত 3 মাস ছিল। এটা ছিল ডক্টর ইয়াজউদ্দিন আহমদ, এবং এটা তৃতীয় সাংবিধানিক। পঞ্চম সরকার ছিল 2007 সালের 11 জানুয়ারি থেকে 2009 সালের জানুয়ারি পর্যন্ত 2 বছর ছিল, এবং এটা ছিল ডক্টর ফখরুদ্দিন আহমেদ। ওকে, ষষ্ঠ তো এটা, এবং এটা হলো ডক্টর মুহাম্মদ ইউনুস। এই ইউনুস কিন্তু দীর্ঘকার, রসুকার না, মুহাম্মদ ইউনুস। আর এখন যে বিষয়টা হলো, এইটার জন্য সংবিধান সংশোধন হয়, সংবিধানের একাদশ সংশোধনী হয়। আর এটার জন্য সংবিধানের অষ্টাদশ সংশোধনী
অবিসম্ভাবী। এখন দেখেন এখানে কিন্তু সংশোধনীটা জরুরি, কারণ এটার মেয়াদ ছিল, এখানে কিন্তু সংবিধান ছিল না। এখানেও সংবিধানে নাই, এজন্য এটা সংবিধান 18তম সংশোধনী অবশ্যম্ভাবী, ষষ্ঠটা এবং প্রথমটা। আর এটার জন্য সংবিধান সংশোধন জরুরি ছিল না, এটা 2 বছর সংবিধানের বাইরে, কারণ এই সময় জরুরি অবস্থা জারি করা হয়। জরুরি অবস্থা জারি করা হয়। এখন যদি বলেন যে ভাই এখন কেন জরুরি অবস্থা জারি করা নেই, আপনার কিন্তু কোশ্চেন আসছে স্যার, যে 2 বছর করা হয়েছিল ফখরুদ্দিন আহমেদের গভর্নমেন্ট, এবং তারই বন্ধু হলো ডক্টর মোহাম্মদ ইউনুস, একই ডিপার্টমেন্টে একই সাথে, জন্ম 1940, দুইজনই ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ফখরুদ্দিন আহমদ ছিল ফার্স্ট ক্লাস ফার্স্ট, আর ডক্টর মোহাম্মদ ইউনুস ছিল ফার্স্ট ক্লাস থার্ড, এবং দুজনই কিন্তু প্রথম শ্রেণী পাওয়া, এবং দুজনই কিন্তু একই ডিপার্টমেন্টের এবং একই ব্যাচের। 2007 সালে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস, তার রিকমেন্ডেশনে কিন্তু ফখরুদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা হয়েছিল, আর এবার ডক্টর মোহাম্মদ ইউনুস হলেন। বিষয়টা হলো যে জরুরি অবস্থা জারি করা হয়েছিল যে কারণে সংবিধান স্থগিত হয়েছিল। এখন আপনার এই প্রশ্নটাই প্রথম, যেটা হলো যে 2024 সালে সংবিধান স্থগিত করা হয়নি, বা জরুরি অবস্থা জারি করা হয়নি কেন? জরুরি অবস্থা জারি করা হয়নি কেন, সেটা হলো সংবিধানের 7-এর 1 অনুচ্ছেদ। সংবিধানের 7-এর 1 অনুচ্ছেদ। 7-এর 1 অনুচ্ছেদে যে বিষয়টা আছে সেটা হলো যে 7-এর 1 অনুচ্ছেদে যে বিষয়টা আছে সেই বিষয়টা হলো যে এই সংবিধানের কোনো এই সংবিধানের যদি স্থগিত করা অথবা হলো সংবিধান স্থগিত করা অথবা রদ করা অথবা রহিত করা বা বাতিল করা, এরকমই যদি করা হয়, তাহলে যারা করবে এবং যে অনুমোদন দিবে, যে সহযোগিতা করবে, যে পদ সৃষ্টি করে দিবে, তাহলে সবাই কি হবে, রাষ্ট্রদ্রোহ মামলার শাস্তি ভোগ করবে। সেই জন্য এটাকে স্থগিত করা হয়নি, যে কারণে জরুরি অবস্থাটা 2024 সালে জারি করা হয়নি, কিন্তু 7 সালে ঠিকই জারি করা হয়েছিল। ক্লিয়ার? আমরা 1 নম্বর কোশ্চেনটা পেয়েছি। 2 নম্বর হলো, কোশ্চেনের আগে আমরা দেখি সংবিধানে কি কি বলা আছে, কোন কোন অনুচ্ছেদে কি আছে। আমরা দেখি যদি সংবিধানে কি আছে। সংবিধান 123 নং অনুচ্ছেদ। 123-এ আছে যে সর্বশেষ সরকার শেষের 90 দিন, সরকার শেষের 90 দিনের মধ্যে নির্বাচন দিবেন এবং অন্তর্বর্তীকালীন সরকার হবে। অন্তর্বর্তীকালীন সরকার হবে শেষের 90 দিন। 123 নং অনুচ্ছেদে এটা বলা আছে, এবং এখানে একটা কথা বলা আছে যে পরবর্তী পিএম নির্বাচিত না হওয়া পর্যন্ত আগের পিএম স্বপদে বহাল থাকবেন। প্রধানমন্ত্রী কিন্তু, যিনি শেখ হাসিনা পদত্যাগ করেছেন 5 আগস্ট, তিনি কিন্তু পরবর্তী প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত তিনি কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকতে পারতেন। কিন্তু কেন নাই সেটা তো আমরা কোশ্চেনের মাধ্যমে জানবো। রাজ্জাক, আমি ক্লাসে পরে ফোন করা। 57 নং অনুচ্ছেদ। 57 অনুচ্ছেদে আছে যে
পিএম পিএম সংসদ ভাঙতে বললে রাষ্ট্রপতি সংসদ ভাঙবেন। পিএম যদি ভাঙতে না বলেন তাহলে কিন্তু রাষ্ট্রপতি সংসদ ভাঙতে পারবেন না। তাহলে ভাঙলো কি হবে, সেটা একটা কোশ্চেন থেকে যায়। 58 এখানেও কিন্তু এই কথাটা বলা আছে, পরবর্তী পিএম না হওয়া পর্যন্ত তিনি শপথে বহাল থাকবেন। এটা এখানেই বলা আছে, এখানে এরকমের নাই আসলে, এটা কেটে দেন, এই কথাটা এখানে নিয়ে আসি। 58(4) 58(4) একটা কথা বলা আছে যে পিএম এর পদত্যাগ মানে মন্ত্রিসভার পদত্যাগ। পিএম এর পদত্যাগ মানে মন্ত্রিসভার পদত্যাগ। বাহাত্তরের 1 রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে প্রধানমন্ত্রীর মানে পিএম এর পদত্যাগ মানে মন্ত্রিসভা পদত্যাগ, সংসদ ভেঙে যাবে না, সংসদ থাকবে। প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন মানে মন্ত্রিসভা পদত্যাগ হয়েছে, কিন্তু সংসদ ভেঙে যাবে না, সংসদ থেকে যাবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদ আহ্বান মুলতবি ও ভাঙতে পারবেন। আর একটা সমস্যা হয়ে গেল যে প্রধানমন্ত্রী তাকে অনুমতি দিয়েছে কিনা। 48(3) 48 নং অনুচ্ছেদে আছে কি, আছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া দুটি কাজ করতে পারবেন: প্রধানমন্ত্রীর পদত্যাগ, প্রধানমন্ত্রীর নির্বাচন ও প্রধান বিচারপতি নিয়োগ। প্রধানমন্ত্রী নিয়োগ ও প্রধান বিচারপতি নিয়োগ, এই দুটি কাজ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত করতে পারবেন। তবে একটা কথা আছে যে এখানে আদৌ কোনো পরামর্শ নিয়েছেন কিনা সে ব্যাপারে কোনো আদালত রাষ্ট্রপতিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না। আসলে 58(3) আছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ আদৌ গ্রহণ করেছেন কিনা বা কি পরামর্শ গ্রহণ করেছেন, কি পরামর্শ গ্রহণ করেছেন সে সম্পর্কে কোনো আদালত প্রশ্ন করতে পারবেন না, প্রশ্ন করতে পারবেন না। তাহলে এখন বলা আছে যে প্রধানমন্ত্রী যে সংসদ ভাঙতে বলছে বা বলে নাই সে ব্যাপারে আপনি তো জিজ্ঞেস করতে পারবেন না। প্রধানমন্ত্রী বলছে যে তিনি পদত্যাগ করছে, তিনি সংসদ ভাঙতে বলেন নাই, তার কথা কিছু আসবে যাবে না। কারণ এখানেই বলা আছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ আদৌ গ্রহণ করেছেন কিনা বা কি পরামর্শ গ্রহণ করেছেন সে ব্যাপারে কেউ জিজ্ঞাসাবাদ করতে পারবে না। তার মানে রাষ্ট্রপতি যেটা করছে ধরেই নেওয়া হচ্ছে যে পরামর্শ হয়ে গেছে। তো এইটা হলো যে এই সংক্রান্ত বিষয় আমাদের সংবিধানে আছে। আর যেটা 106 নিয়ে যে ঝামেলাটা আছে, 106 অনুচ্ছেদ নিয়ে যে একটু ঝামেলা আছে, যেটা জুডিশিয়াল কালকে যেটা বলতেছে যে জুডিশিয়াল কু হইতো, যে মিটিং ডাকছেন মানে জুডিশিয়াল কু হওয়ার কোনো চান্স ছিল কিনা, সেটা যেহেতু হয় নাই তো এটা নিয়ে আর কথা। যে এরকমের যে যদি কোনো সময় রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এইরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হইয়াছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে যা এমন ধরনের ও এমন জনগুরুত্বপূর্ণ যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন, তাহা হইলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারিবেন এবং উক্ত বিভাগ স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করিতে পারিবেন। অর্থাৎ রাষ্ট্রপতিকে চাইতে হবে 106 অনুচ্ছেদ অনুসারে যে আমার এই ব্যাপারে তুমি মতামত দাও, তাহলে মতামত নিতে পারবে। যেহেতু 106
হয়নি, তার মানে এখানে বলার আমাদের কোনো অবকাশ নাই। রাষ্ট্রপতি তিনি আদৌ দিয়েছেন কিনা সুপ্রিম কোর্টের চিঠি যে আমার এই ব্যাপারে মতামত দাও, সেটা কিন্তু কেউ আমরা জানি না। আমি 2 নম্বর প্রশ্নে আসি যে 2024 সালের অন্তর্বর্তী কালীন সরকারের আইনগত ভিত্তি কি? আইনগত ভিত্তি কি? সেটা হলো ডক্ট্রিন অফ নেসেসিটি। ডক্ট্রিন অফ নেসেসিটি অর্থাৎ সংকটকালীন প্রয়োজনীয় মতবাদ। সেটা হলো যে বিপ্লব, অভ্যুত্থান, কু। অভ্যুত্থান যে কারণে হয়, সেনা অভ্যুত্থান হতে পারে, জনগণের অভ্যুত্থান হতে পারে, বা জুডিশিয়াল অভ্যুত্থান হতে পারে। কু বা সরকারের পতনে নতুন সরকার গঠনে অনুসরণীয় এবং তা পরবর্তী সংসদ দ্বারা সংবিধানে সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্তকরণ। কু কি? একজনে জিজ্ঞেস করছে কু কি? কু হলো অভ্যুত্থান। কু হলো অভ্যুত্থান, মানে যেমন হয়েছিল বিডিআর বিদ্রোহ, যেটা ওটা তো মিউটিনি বলা হয়। কু হলো যে মানে যেমন পুলিশে যেটা এখন চলতেছে, দেখেন নাকি এসপি কে মারছে, পুলিশ সদস্যরা এসপি কে পিটাইছে। তো এইটা হলো যে মানে কু, যে নিচের সারির কর্মকর্তার উপরের কর্মকর্তাদের বা সরকারকে হটায় অন্য সেনাবাহিনী চলে আসা, এটাকে কু বলা হয়। তো বেসিক্যালি হলো কি ডক্ট্রিন অফ নেসেসিটি, এটা হবে যখন বিপ্লব, অভ্যুত্থান, কু হবে বা সরকারের সংকট হবে। এবং এটা কিন্তু যেমন 1990 সালে যে সরকারটা হয়েছে শাহাবুদ্দিন সরকার, এটা কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে হয়েছে। যেমন 1954 সালে আপনারা জানেন যে যুক্তফ্রন্ট সরকারের যে পতনের পর যে সরকারটা হয়, যুক্তফ্রন্ট সরকারের পতন হয়েছে কিভাবে? এখানে কি রাষ্ট্রপতি বসে পতন না, এখানে কিন্তু ওই যে 99 অনুচ্ছেদ, খুব সম্ভবত 99 বা 92 নং অনুচ্ছেদ, 92 ক অনুচ্ছেদের আলোকে হাইকোর্ট থেকে বলছে যে, প্রধান বিচারপতি বলছে যে এই সরকার ডিসলভ করা হলো। তখন কিন্তু যুক্তফ্রন্ট সরকারটা ডিসলভ হয়ে যায় এবং তখন ওই সংকটকালীন মুহূর্তে আরেকটা সরকার গঠন করা হয়। এবং সেই সরকারটা কিভাবে গঠন করছে, এরা বিভিন্নভাবে করা যায়। যেমন এই সরকারটা কিভাবে করা যেত, যেটা শাহদিন মালিক প্রথমে বলছিল, তিনি বলছিলেন যে এখানে যেহেতু যখন 8 আগস্ট পর্যন্ত একটা লং টাইম গেল না, 5 থেকে 8 আগস্ট অনেক দিন মনে হয়েছিল, আসলে তো কম সময় 3 দিন। ওই সময় শাহদিন মালিক বলছিল যে কি করা যায়, অর্থাৎ এখন যারা পার্লামেন্ট আছে, যেহেতু সব পার্লামেন্ট ভেঙে যদি না দেওয়া হয়, তাহলে কি করা হবে যে পার্লামেন্টে যে সদস্যরা আছে তাদের মধ্য থেকে একটা সরকার গঠন করতে পারবে। তাদের মধ্যে একটা ক্যাবিনেট হবে, যে ক্যাবিনেটের উপদেষ্টা নিয়োগ দেওয়া যেতে পারে, বাহির থেকে উপদেষ্টা নিয়োগ দিতে পারবে রাষ্ট্রপতি, কিন্তু ক্যাবিনেট তাদের মধ্য থেকে হতে পারবে। এভাবেও করা সম্ভব। তাহলে এটা সংবিধানে সমুন্নত রেখে করা যায়। যেহেতু সংবিধান সমুন্নত রাখতে গেলে সংকট তৈরি হবে, সেজন্য ওখানে আর যায়নি, সরাসরি ডক্ট্রিন অফ নেসেসিটিতে গিয়েছে। এই 54 সালে যুক্তফ্রন্ট সরকারের যে পতন, এটাও কিন্তু তাই হয়েছে। যদি এমন হয়, যেমন ধরেন ইউনুস গভর্নমেন্টকে এখন যদি পার্লামেন্ট মানে থেকে বলা হয়, হাইকোর্ট থেকে বলা হয় যে এই গভর্নমেন্ট ডিসলভ করা হলো, তখন কিন্তু আলটিমেটলি কি হবে, আবার এই নতুন একটা ডক্ট্রিন অফ নেসেসিটি তৈরি করতে হবে। এটা নাম্বার 3, এই সরকার সংবিধান সংশোধন করতে পারবে কিনা। সংশোধন করতে পারবে কিনা? হ্যাঁ, অ্যাবসলিউটলি তারা পারবেন, কারণ সংবিধান স্থগিত হয় নাই। সংবিধান স্থগিত হয়ে তাহলে আপনি হাত দিতে পারতেন না।
যেহেতু সংবিধান স্থগিত হয় না, আপনি কিন্তু সংবিধান সংশোধন করতে পারবেন, কিন্তু সংশোধনী আপনি প্রয়োজনে আইনটা ব্যবহার করবেন, সেই আইনটাই সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত হয়ে যাবে, যেটা জিয়া সরকারের সময় হয়েছিল। আপনাদের মনে পড়ে কিনা, জিয়া সরকার যখন পার্লামেন্ট চালু হওয়ার আগে বিসমিল্লাহ চালু করে দিল, বাঙালি জাতীয়তাবাদকে স্থগিত করলে বাংলাদেশি জাতীয়তাবাদ চালু করলো, ধর্মনিরপেক্ষতাকে স্থগিত করে দিল, এগুলোই কিন্তু 79 সালে গিয়ে যখন পার্লামেন্ট চালু হয় তখন কিন্তু এটা পঞ্চম সংশোধনী হয়ে গেল। সো এখন সংবিধান সংশোধন করা যাবে, নিঃসন্দেহে করা যাবে, এখানে কোনো ডাউট নেই। নাম্বার 4, টাইমার রয়েছে কেন? নাম্বার 4, উপদেষ্টাগণ পরবর্তীতে কোন পদে যেতে পারবেন? শুধু নিরপেক্ষ পদে যেতে পারবেন, রাজনৈতিক পদে না, রাজনৈতিক পদে যেতে পারবেন না। সেই নিরপেক্ষ পদগুলো কি? যেমন এখান থেকে একজন রাষ্ট্রপতি হতে পারবেন, এখান থেকে একজন, যেমন দেখেন শাহাবুদ্দিন আহমেদ কিন্তু 91 সালে কিন্তু তিনি উপদেষ্টা ছিলেন, প্রধান উপদেষ্টা। তিনি কিন্তু আবার 96 সালে গিয়ে কিন্তু আওয়ামী সরকারের কিন্তু সে রাষ্ট্রপতি হয়েছিল। এরপরে তিনি ইলেকশন কমিশনার হতে পারবেন, সিইসি বা ইলেকশন কমিশনার, সিভিল ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশনার। তারপরে তিনি হতে পারবেন চিফ জাস্টিস বা আদার জাস্টিস হতে পারবেন, কারণ জাস্টিস একটা নিরপেক্ষ পদ, এখানে হতে পারবেন। দুদকে যেতে পারবেন, দুদক কর্মকর্তা হতে পারবেন, এই সব পদে তিনি যেতে পারবেন। কিন্তু তিনি প্রাইম মিনিস্টার হতে পারবেন না, রাজনীতি করতে পারবেন না, রাজনৈতিক দল করতে পারবেন না, রাজনীতি করতে পারবেন না, রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে পারবেন না, পার্টি প্রতিষ্ঠা করতে পারবেন না। বিষয় আমার 24-এর যে অন্তর্বর্তীকালীন সরকার, আমাকে যদি বলেন 10-এ আমি নাম্বার দেবো 5, 10-এ 5 দিব। এ কারণে আমি তো অনেক লিখতে চাইও লিখি না, খালি আপনারা দালাল বলেন, এটা সেটা বলেন, এই জন্য লিখতে গিয়েও লিখি না। আসলে নালিকা আমি বলতে পারি, আপনারা খুবই আমি এখানে ক্লাস নেই, আমার ক্লাস আমি প্রয়োজনই নেই, আপনার যেটা লাগবে সেটাই আমি চেষ্টা করি। হ্যাঁ, পলিটিক্যাল ফিলোসফি আপনারও আছে, আপনি আমাকে বলবেন যে আমি একটা দলের দালাল, আপনি নিঃসন্দেহে কোনো একটা দলের দালাল, এটা নিঃসন্দেহে আপনি অস্বীকার করতে পারবেন না। কিন্তু আমি যদি ভুল অস্বীকার করি তাহলে আই এম দ্য ক্রিমিনাল। আমি যদি কারো ভুল অস্বীকার করি, যেটা ভুল এটাকে যদি আমি রাইট বলি, তাহলে এটা আমি ক্রাইম করছি। বিষয়টা হলো যে 10-এ 5 দেবো কেন? কারণ সেটা হলো এখানে আমার 5 জনের জন্য 5 পাবে, 17 জন তো আমাকে এখানে পছন্দের লোক হলো 5 জন। ডক্টর মোহাম্মদ ইউনুস আনবিলিভেবল, হি ইজ আনপ্যারালাল, এবং তিনি সত্যি কথায় একেবারে অলংকার। আমরা খুবই কৃতজ্ঞ যে এরকম একজন পার্সোনালিটি তিনি আমাদের মতো দেশে দায়িত্ব নিতে আসছেন। এটা তিনি আসলে কিচ্ছু হতো না, কিন্তু এত হাম্বলনেস, সোবারনেস, এত তার যেমন জেস্চার, তার ওয়াকিং, তার চাহনি, তার কথা বলা অসাধারণ, আপনি কোনো কিছুর সাথে মিলাতে পারবেন না। এভারসিন বলা যায় যে এভারসিন এরকম কোনো পার্সোনালিটি আর কিছু আমি মূল্যায়ন করতে পারি না, এর চাইতে আর বেশি মূল্যায়ন করতে আমি পারতেছি না। এতটা আমার কাছে পছন্দনীয়, এবং আশা করি তিনি অনেক গ্যাপ তিনি পূরণ করে দিবেন। আর বাকি 4 জন গুরুত্বপূর্ণ, যেমন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, উনি এক্সিলেন্ট ইলেকশন কমিশনার ছিলেন, এর আগেও তিনি অ্যাডভাইজার ছিলেন, অসাধারণ একজন মানুষ। হাসান আরিফ, তিনিও খুবই এক্সপিরিয়েন্সড, তিনি 96 গভর্নমেন্টের তিনি বা 2001 গভর্নমেন্টে তিনি কিন্তু ছিলেন, উপদেষ্টা ছিলেন 2বার, আর এবার 3য়বার তিনি উপদেষ্টা হলেন। তৌহিদ হোসেন, তিনি কিন্তু 2007 সালে তিনি কিন্তু ছিলেন পররাষ্ট্র সচিব ছিলেন ফখরুদ্দিন গভর্নমেন্টের সময়। ফখরুদ্দিন আর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বন্ধু, একেবারে বন্ধু, এবং একই ব্যাচের ইকোনমিক্সের। দুজনের জন্ম 1940 সালে, দুজনই ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্সের। ফখরুদ্দিন আহমদ ছিলেন ইকোনমিক্সের ফার্স্ট ক্লাস ফার্স্ট, আর ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন ফার্স্ট ক্লাস থার্ড, একই ব্যাচের ইকোনমিক্সের, 1963-64 মনে হয় ব্যাস। এরপরে হলো আপনার তৌহিদ হোসেন, একজনের যে পররাষ্ট্র যিনি আছেন, পররাষ্ট্র একজনের যে চাকমা সামথিং, এই 4 জন হলেন আসলে অলংকার, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, এই 5 জন। আর বাকি কিন্তু থার্ড এক্সিকিউটিভ যারা এনজিও থেকে আসা, এরকম থার্ড এক্সিকিউটিভ হলো 7 থেকে 8 জন, 7 থেকে 8 জন থার্ড এক্সিকিউটিভ। রেজওয়ানা হাসান বলেন, উইমেন যে 5 জনই তো ফ্রম কি, তারা কিন্তু সবাই কিন্তু এনজিও গভর্নমেন্টের, এনজিও লাইনের, এবং আদিলুর রহমান। তার
6 থেকে 7 জন, এবং আর তো ওই 2 জন তো আছেন, ওরা আরেকজন তো হলো মুক্তিযোদ্ধা, একজন তো আলেম। তো বেসিক্যালি হলো যে তারা কিন্তু থার্ড এক্সিকিউটিভ। একটা রাষ্ট্রে কিন্তু ফার্স্ট এক্সিকিউটিভ হলো যারা হলো নির্বাহীতে থাকেন, অর্থাৎ মন্ত্রী এবং প্রধানমন্ত্রী এরা থাকেন। সেকেন্ড এক্সিকিউটিভ হলো কিন্তু ব্যুরোক্রেসি, আর থার্ড এক্সিকিউটিভ হলো এনজিওস। তো এখানে যে বিষয়টা হলো যে এই এনজিওস এর কিন্তু এখানে ক্রাইসিস হ্যান্ডেল করা কিন্তু একটু টাফ হয়ে যাবে। এবং এই গভর্নমেন্টের মধ্যে আরও একজন আছেন যিনি আছেন যে সবচেয়ে কর্তৃত্ব তার বেশি এই গভর্নমেন্টের, এবং আমার মনে হয় সে এই ব্যাপারে খুবই মানে অনেক জায়গাতে এক্সপিরিয়েন্সড এবং অনেক নলেজেবল। এখানে কি করেন না দেখার বিষয় আর কি। এবং খুব একটা ফ্যাক্ট হলো যে বাংলাদেশের 1990 সাল থেকে 33-34 বছরে কিন্তু আমাদের রাজনীতির মূল কেন্দ্রটাই ছিল যে ইন্টারিম গভর্নমেন্ট ছিলই, যে মানে একটা নিউট্রাল গভর্নমেন্ট। আসলে নিউট্রাল কে কাকে চয়েস করবে? আপনি কি মনে করেন যে এখন নিউট্রাল গভর্নমেন্ট যদি আইন থাকতো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি আওয়ামী লীগ মানতো? নেভার অ্যান্ড নেভার। যুদ্ধ করে ফেলতো 2006 সালের মতো, 28 অক্টোবরের মতো। নেভার মানতো না। তার মানে এটার ফিউচার কি, মানে ফিউচার ইন ডাউট। এটা হয়তো বা কি হবে যে এমন 2 বছরের বা 3 বছর এই গভর্নমেন্টটা এমন একটা রেল লাইনের রেখে যাবে যেটার ফলটা লাস্ট গভর্নমেন্টের মতো, মানে লাস্ট টেনিউরের মতো পরবর্তী সরকার ভোগ করবে। আপনি দেখেন আওয়ামী লীগ গভর্নমেন্ট যে এত ডেভেলপমেন্ট করতে পারছে বা এত তার বড় অর্থনীতি হয়েছে, তার মূল কারণ কি? আওয়ামী লীগের কোনো ক্যারিশমা আছে এত চুরি করার পরও? কেন আছে? কারণ কি 2007 থেকে 9 সালে যে ফখরুদ্দিন গভর্নমেন্ট যেটা করছেন যে এই সময় তিনি রেগুলারি রিফর্মস কমিশন করছেন, ট্রুথ কমিশন করছেন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্মস কমিটি করছেন, তারপরে তিনি মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করছেন, তথ্য কমিশনের সকল আইন টেন করে গেছেন, 9 সালে গিয়ে প্রতিষ্ঠা হয়েছে, বিচার বিভাগ স্বাধীন করেছেন, দুদক স্বাধীন করেছেন, নির্বাচন কমিশন স্বাধীন করেছেন, 3টা স্বাধীন প্রতিষ্ঠান দিয়ে গেছেন। তার মানে এই যে ওনার যে অ্যাচিভমেন্টটা, এই যে কাজটা কিন্তু একটা বড় একটা রেল লাইনের উপরে আমাদের রেখেছে, যে কারণে আমরা কিন্তু টিনের যে নাম বা টিন ট্যাক্স পেয়ার ইনফরমেশন নাম্বার, এটা কিন্তু শুরুই করেছে কিন্তু আগের মানে সেই আগের ইন্টারিম গভর্নমেন্ট। ডেসাকে ভেঙে তিনি ডিপিডিসি এবং ডেস্কো করেছেন, তিনি বিডিটিপিকে ভেঙে বিটিসিএল এবং বিএসসিসিএল করেছেন। অ্যামেজিং কাজ করেছেন, অ্যামেজিং, মানে বলে শেষ করা যাবে না। যারা কেউ কখনো চিন্তা করে না যে বিষয়কে স্বাধীন করব, সাহস করে না, সেটা কিন্তু ফখরুদ্দিন গভর্নমেন্ট করেছেন। পার্বত্য চট্টগ্রামে কোনো আদালত ছিল না, জজ আদালত তিনি করছেন। পার্বত্য চট্টগ্রামে মোবাইল নেটওয়ার্ক ছিল না, সেটা কিন্তু তিনি করছেন। তারপরে হলো যে ভূমি নিষ্পত্তি কমিশনে যে ঝামেলাটা ছিল, সেটা কিন্তু তিনি অনেকটাই কাভার করেছেন। তো বেসিক্যালি এই গভর্নমেন্টের প্রত্যাশাটা এটা যে তারা এমন একটা জায়গায় নিয়ে যাবে যেটা পরবর্তী গভর্নমেন্ট ভালো ফল ভোগ করবে। কিন্তু আই এম ইন ডাউট যে আসলে হু উইল বি দ্য নেক্সট নিউট্রাল পারসন, এটা আসলে পলিটিক্যাল নেচারে আমাদের হবে কিনা, এই নেচারটা ক্রিয়েট করাটাই একটা টাফ একটা কাজ। যদি পারে আলহামদুলিল্লাহ। আমি এই জন্য 10-এ 5 রাখছি এখানে, যে বাংলাদেশের এখানে একটা মানে একটা অনুপস্থিতি আছে, সেটা হলো এখানে কোনো প্রশাসক নাই, এখানে কোনো অ্যাডমিন ক্যাডারের বা কোনো যারা ক্রাইসিস মোমেন্টটাকে হ্যান্ডেল করতে পারেন, তাদের কিন্তু একজন এখানে নাই। আপনি দেখেন বলবেন ক্রাইসিস কি, আপনি ক্রাইসিস আপনি দেখেন আগামী 15-20 দিন পর দেখবেন বাংলাদেশের স্থানীয় সরকার ভেঙে পড়ছে। উপজেলা চেয়ারম্যানগুলো পলাতক, ইউনিয়ন চেয়ারম্যানগুলো পলাতক, কেউ মার্ডার হয়েছে, কেউ বাড়ি আগুন দিতেছে, কেউ যায় না, কেউ মানে এটা সেটা হয়ে গেছে। আপনার এখানে সিগনেটরি, উপজেলার একটা সিগনেটরি কিন্তু উপজেলা চেয়ারম্যান এবং ইউনো, জেলা পরিষদের চেয়ারম্যান এবং ডিসি কিছু সিগনেটরি বাই সিগনেচারে কিছু মানে ডুয়াল সিগনেচারে কিছু পাস হয়। এগুলো কিন্তু একটা বিগ ক্রাইসিসের মধ্যে পড়ে যাবে। তখন আপনাকে হ্যান্ডেল করবে কে? তখন আপনারা কিন্তু এই আপনি শুধু আইন দিয়ে অথবা হলো আপনি পররাষ্ট্র অভিজ্ঞতা দিয়ে কিন্তু 2 জন পররাষ্ট্র অভিজ্ঞ, 2 জন আইন বিশেষজ্ঞ, আমি যে যাদের নাম বলছি, তার মানে কিন্তু এখানে অন্যদের কিন্তু আসলে এক্সারসাইজটা রোলটা খুব কম। তার মানে এখানে 10-এ 5-এর বেশি আমি এখন পর্যন্ত দিতে পারতেছি না। ভালো হলে তো ভালো, আমি ভালো হবে এটাই আমি আশা করি। সালাউদ্দিন আহমেদ, হ্যাঁ, আমি সালাউদ্দিন নামটা আমি মানে করতে পারি নাই, আমি ওইটা রিকল করতে পারি নাই। সালাউদ্দিন আহমেদের নামটা আমার আগের ক্লাসেও মনে ছিল না, এই ক্লাসেও মানে ওনার নামটা 12 মিসিং আছে একটা। সালাউদ্দিন আহমেদ ওখানে খুবই একেবারে, ওটা আপনার ইকোনমি খুব ভালো থাকবে, কিন্তু তিনি কিন্তু ব্যাংকিং সেক্টর বা ইকোনমিক সেক্টরে তিনি গ্রেট রোল প্লে করবেন। সো প্রশাসকের এখানে একটা গ্যাপ আছে, এবং শৃঙ্খলা বাহিনীর যে একটা গ্যাপ, এখানে পুলিশ বাহিনীর কেউ নাই। আমরা দেখছি প্রত্যেকটা গভর্নমেন্টের সাবেক পুলিশ কর্মকর্তা বা সাবেক পুলিশের বা হলো ভালো মানে সাবেক যে সিভিল গভর্নমেন্টের মানে সিভিলিয়ান ফোর্স থেকে কেউ না কেউ আসছে। তো এইটা বিষয় যদি ভালো হলো তো ভালো। এবং আমার যে একটা অভ্যাসটা হলো যে আমি কখনো সস্তা জনপ্রিয় হতে চাই না, সস্তা ভাইরাল হতে চাই না।
সস্তা ভাইরাল হতে গিয়ে আমি একটা সস্তা কথা বলি না, এটা আমাকে বলতে ইচ্ছা করে নাকি, অনেক সময় হয়ে যায়, আল্লাহ নোস। কিন্তু ব্যাপারটা হলো যে আমার অনেক পোস্টে বা অনেক কমেন্টে অনেকে মানে রিয়াক্ট করে, অনেকে হা হা করে, হা দিব, অনেকে গালিগালাজ করবে, রিয়াক্ট করবে। তারপর আমি মনে করি যে দিস ইজ ট্রু, এটা আমার বলা উচিত বা এটা রাইট। আমার দৃষ্টিতে মনে হয় যেন আমি অনেক সময় এটা বলে থাকি। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যে আশা করবো এটা ভালো হবে এই গভর্নমেন্ট। আর এখানে সবচেয়ে চ্যালেঞ্জটা হলো এখন মানে লোকাল গভর্নমেন্ট, এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। তো এখন দেখেন, আপনাদের কিন্তু জিজ্ঞেস করতে পারে, প্রশ্ন আসতে পারে কি রিটার্নে, যে অন্তর্বর্তীকালীন সরকারের একটি মানে যে ইতিহাস বিবরণ দিন। ইতিহাসের বিবরণ বলতে আমি যে শুরুতে যে কথাটা বলছি এটা ইতিহাস, ওটা একটু আরেকবার শুনলে আপনি লিখতে পারবেন, আর এছাড়াও আপনি লেখায় তো পাবেনই। এরপরে হলো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকারের আসলে বর্তমানে যে আইনগত ভিত্তি কি, সেটা হলো ডক্ট্রিন অফ নেসেসিটি। ডক্ট্রিন অফ নেসেসিটির মধ্যে যাই করতে পারবে পরবর্তী সংসদের মাধ্যমে, সংশোধনীর মাধ্যমে এটাকে মানে অনুমোদন দিতে হবে। তার মানে কি, নেক্সট গভর্নমেন্ট যে আসবে সে যদি এটাকে সংশোধন হিসেবে ইনক্লুড না করে, দেন কিন্তু মনে রাখবেন যে এটা কিন্তু অবৈধ হয়ে যাবে। এই যে নিয়োগ প্রক্রিয়াটা, এটা কিন্তু অবৈধ হয়ে যাবে এবং তার সকল কাজ কিন্তু অবৈধ হয়ে যাবে। অর্থাৎ পরবর্তী গভর্নমেন্টকে কিন্তু প্রথম অধিবেশন থেকে 30 দিনের মধ্যে এই সব কাজগুলো কিন্তু প্রদান করতে হবে, নয়তো কিন্তু একটা কোশ্চেন থেকে যাবে। এখন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, আপনারা কোনো কোশ্চেন করতে পারেন। ফখরুদ্দিন করেছিলেন নাকি বিএনপি সরকার করেছিলেন? না না, 1 নভেম্বর 2007 সালে করেছিলেন, এটা ফখরুদ্দিন গভর্নমেন্ট করেছিল। বিচারবিভাগ স্বাধীন কি ফখরুদ্দিন? হ্যাঁ, ফখরুদ্দিন করছেন। আসিফ নজরুল স্যার তো এডমিনে ছিল, অনেক কম ছিলেন। সালুদ্দিন আহমেদের কথা আমাকে মনে করে দিয়েছেন, টিমোথি পেন পোয়েম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার আগের ক্লাস ওনার নামটা মনে ছিল না, শিট। কিন্তু আপনি দেখেন এখানে বেশি, মানে এনজিও থেকে বেশি, এইটার কথাই বলছি, থার্ড এক্সিকিউটিভ। অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের ভেতর কি কি পার্থক্য আছে জানতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হলো 58 অনুচ্ছেদ, হ্যাঁ, 58-এর A to E, 13th অ্যামেন্ডমেন্ট 1996। এইটা হলো তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার। এবং এই সরকারের মেয়াদ হলো 90 দিন, মেয়াদ 90 দিন। রাষ্ট্রপতির নিকট দায়বদ্ধ, রাষ্ট্রপতির নিকট দায়বদ্ধ। তাহলে মেয়াদ 90 দিন। দ্বিতীয় বলছি রাষ্ট্রপতির নিকট দায়বদ্ধ। তৃতীয় হলো যে প্রধান উপদেষ্টা হবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। তিনি অপারগ হলে বা জীবিত না থাকলে আগের অবসরপ্রাপ্ত বিচারপতি, তিনিও অপারগ হলে বা তিনিও না থাকলে রাষ্ট্রপতি। আর হলো 10 জন উপদেষ্টা হবেন। তারা সংবিধান অনুসরণ করবেন, কিন্তু সংবিধান পরিবর্তন করতে পারবেন না। পরিবর্তন মানে সংশোধন, এটা করতে পারবেন না। এটা হলো কেয়ারটেকার গভর্নমেন্ট। আর ইন্টারিম গভর্নমেন্ট হলো বাংলাদেশি ইন্টারিম গভর্নমেন্ট, যেটা সংবিধান অনুসারে যেটা আছে, এটা 13তম সংশোধনীতে ছিল। আর 15th অ্যামেন্ডমেন্ট 2011, এখানে ইন্টারিম গভর্নমেন্ট সম্পর্কে বলা আছে যে সরকারের শেষের 90 দিন হবে অন্তর্বর্তীকালীন সরকার। এবং পরবর্তী পিএম না আসা পর্যন্ত আগের মন্ত্রিসভা কার্যকর থাকবে।
আর এখানেও ঠিক একই কথা, যে সংবিধান সংশোধন অনুসরণ করবেন, কিন্তু সংবিধান সংশোধন দ্বারা পরিবর্তন করতে পারবেন না, ওই সময় কিছু করতে পারবেন না, নতুন আইনও করতে পারবেন না, শুধু রুটিন ওয়ার্ক করবেন, রুটিন ওয়ার্ক। এই সরকার রুটিন ওয়ার্ক, অর্থাৎ সর্বশেষ সরকার, অর্থাৎ সর্বশেষ যেই সরকারটা ইনকামবেন্ট যে গভর্নমেন্ট মেয়াদ শেষ করবে, তারাই শুধু রুটিন ওয়ার্কটা করতে পারবেন। একজন প্রশ্ন করছেন 46 নিয়ে কিছু বলেন। আজকে তো দেখলাম কেউ কিছু বলুন, আমি মনে করি যে কোনো একটা খবর আসবে, খবর তো আসে নাই। কালকে কি হয় দেখা যাক। আমাদের কালকে ক্লাস হবে, এখন থেকে নিয়মিত আমাদের ক্লাস চলবে ইনশাল্লাহ। আপনাদের ক্লাসটা 10:30টায় হবে, 10:30 PM। শনি সোম বুধ যেটা আছে সেটা হোক, শনি সোম বুধ এটা চলছে, বুধ শুক্র, সরি শুক্র আছে, এটা চলুক এই সপ্তাহটা, এই সপ্তাহে এরকমই চলুক। হ্যাঁ, সোমবার বুধবার শুক্রবার। যদি দেখি যে পরীক্ষার ডেট পড়ে যায়, তাহলে আমরা এভরিডে ক্লাস রাখবো ইনশাল্লাহ। এখন থেকে নিয়মিত ক্লাস হবে। কালকে থেকে বাংলাদেশে আমরা প্রথম অধ্যায়টা পড়ব। আর রিটেন আমার মনে হয় 28 তারিখে হবে না। বিশেষ রেফারেন্স সংবিধান অনুসারে সাংবিধানিক শূন্যতা দূর করতে নির্বাহী কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করার জন্য ইন্টারি গভর্নমেন্ট করা যেতে পারে। ভিডিও ক্লিয়ার করে বলবেন। বিশেষ রেফারেন্স 124 অনুসারে, বিশেষ রেফারেন্স 124 অনুসারে, ওই যে ডক্ট্রিন অফ নেসেসিটি, এটাই তো। হ্যাঁ, রাষ্ট্রপতি এখন যদি পদত্যাগ করতে চায়, কার কাছে পদত্যাগ রাষ্ট্রপতি কার কাছে করতে পারবে? স্পিকারের কাছে করবেন। এখন আপনার একটা সমস্যা হলো যে স্পিকারকে আদৌ আছেন না পালাইছেন। স্পিকারের কাছে কিন্তু আত্মসমর্পণ মানে পদত্যাগ করবেন। স্পিকার যদি অনুপস্থিত থাকে তাহলে চিফ জাস্টিসের কাছে করবেন, তাহলে অটোমেটিক চিফ জাস্টিস মানে রাষ্ট্রপতি যদি রাষ্ট্রপতির পদ যদি শূন্য হয় তাহলে স্পিকার রাষ্ট্রপতি হবেন। আর স্পিকার যদি না থাকেন সেক্ষেত্রে কিন্তু সিইসির একটা লাগবে, চিফ ইলেকশন কমিশনারের একটা অনুমতি লাগবে, এবং সিইসি যাকে বলবেন সে রাষ্ট্রপতি হবেন। সেক্ষেত্রে প্রধান বিচারপতি রাষ্ট্রপতি হয়, এটা সিইসি। পরবর্তী মানে স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার রুটিন ওয়ার্ক করে, কিন্তু স্পিকারের যে সাংবিধানিক কাজগুলো সেগুলো কিন্তু আবার সিইসির উপর বর্তায়। যেমন দেখেন, পরবর্তী সংসদ এমপিদের কিন্তু শপথ পড়াবেন স্পিকার। এখন স্পিকার যদি না থাকেন তখন কিন্তু সিইসি শপথ পড়াবেন। সো এখানে সিইসির উপর ডিপেন্ড করবে, পদত্যাগ করতে হবে স্পিকারের নিকট। স্পিকার যদি না থাকেন, স্পিকার বরাবর যদি প্রেরণ করতে না পারেন, তাহলে সিইসি ব্যবস্থা নেবেন। সেক্ষেত্রে মানে সাংবিধানিকভাবে মানে সিইসি কাছে যাবে, এরপর সিইসি যদি প্রধান বিচারপতিকে দেন সেটাই হবে। এরপর ডক্ট্রিন অফ নেসেসিটি সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? এটা কোথাও নাই। ডক্ট্রিন অফ নেসেসিটি হলো একটা রাষ্ট্রবিজ্ঞানের একটা টার্ম, এবং জাতিসংঘ ইউএনের আইএলসি আছে, এই আইএলসি এর 29 আর্টিকেল। আইএলসি মানে ইন্টারন্যাশনাল ল কমিশন, জাতিসংঘের আন্তর্জাতিক আইন কমিশনের 29 অনুচ্ছেদ, 25 থেকে 29, 25 to 29, কিন্তু 29ই এখানে এলাবোরেটলি বলা আছে। 25 to 29 আইএলসি ইন্টারন্যাশনাল ল কমিশন, সেখানে বলা আছে যে এই ডক্ট্রিন অফ নেসেসিটি সম্পর্কে। আর রাষ্ট্রবিজ্ঞানের একটা টার্ম হলো ডক্টর অফ নেসেসিটি, ডক্ট্রিন অফ নেসেসিটি। এটা সংকটকালীন মুহূর্তে এটা অনুসরণ করা হয়, এবং এটা হলো কিছু কিছু বিষয় আছে কভেন্যান্টস। কভেন্যান্টসটা মানে হলো যেটা পূর্বে কখনো ব্যবহৃত হয়েছে সেটা আবার ব্যবহার করা যাবে, পূর্বে কখনো অ্যাপ্লাই হয়েছে সেইটাকে যে অ্যাপ্লাই করে শান্তি বা পজিটিভ রেজাল্ট আসছে, তার মানে পরবর্তীতে এটা হবে। যেমন দেখেন, আপনাদের একটা বিষয় ছিল যে প্রথমে কিন্তু 2013 সালে কিন্তু বুয়েট সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা স্থগিত করে। বুয়েটের এটা ভর্তি পরীক্ষাটা 13-14 সেশনে বা 12-13 সেশনে এটা ছিল যে একবার ভর্তি পরীক্ষা দেওয়া যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় 14 সালে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বাতিল করে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছেলেপেলে রিট করলো, এবং হাইকোর্ট বললো যে কভেন্যান্টস অনুসারে যে আগে যেহেতু একটি বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম তারা বন্ধ করেছে, তাহলে এটা বন্ধ করা যাবে। অর্থাৎ এইটা কিন্তু দৃষ্টান্ত হয়ে যায়। ওই যে 1954 সালে এটাকে অ্যাপ্লাই করা হয়েছিল, বাংলাদেশের ইতিহাসে 1990 সালে অ্যাপ্লাই করা হয়েছিল, তাই এখন অ্যাপ্লাই করা যাবে। ক্লিয়ার? আপনি একেবারে 90-এর একটা প্রতিচ্ছবি হলো 2024। তাহলে এখন নিয়োগ হলে পরবর্তী গভর্নমেন্ট
সংশোধনীতে অন্তর্ভুক্ত না করলে কি বাদ হয়ে যাবে? না, ব্যাপারটা হচ্ছে কি, পরবর্তী গভর্নমেন্ট এমনি অনুমোদন দেয়, কখনো এটা করে না। কারণ এটা যদি সে না করে তাহলে তো এই সরকার অবৈধ, এই সরকার নির্বাচনও তো অবৈধ, তাহলে তো সে নিজেও তো অবৈধ হয়ে যাবে। এই জন্য সে অনুমোদন দেয়। আর একটা কমিটমেন্ট থাকে, একটা কমিটমেন্ট থাকে। আমরা তো তখন ছোট, 2008 সালে যখন নির্বাচন হয়েছিল, এই 2 বছরে যে কর্মকাণ্ড, জরুরি অবস্থার সময় যে কাজগুলো হয়েছে, পরবর্তী সংসদে কিন্তু যখন সংবিধান স্থগিত হয় তখন কিন্তু আবার অধ্যাদেশ জারি হয়। সংবিধান স্থগিত না হইলে কিন্তু অধ্যাদেশ জারি হবে না, ঠিক আছে? তখন কিন্তু কি করছে, অধ্যাদেশগুলো জারি করছে, সেই অধ্যাদেশগুলো কি করছে, অনুমোদন দিছে পরবর্তী নবম সংসদ, 2009 সালে 8ম সংসদ। তখন কি করছে যে ওখানে আমরা বুঝতেই পারছিলাম, তখন আমরা ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার পড়ি, 8 সালে আমাদের সময় সেশন জ্বর ছিল, 5-6 সেশন আমার, কিন্তু 8 সালে গিয়ে আমরা সেকেন্ড ইয়ারে পড়ি। তখন আমরা বুঝতে পারছি যে আসলে কি হবে এখানে, আসলে মানে কমিটমেন্ট অনুসারে যে দলটা ক্ষমতা আসবে তারা অনুমোদন দিবে, এবং সেটা কমিটমেন্ট বোঝাই গেছিল যেটা আওয়ামী লীগ গভর্নমেন্ট রিফর্ম করবে। ক্লিয়ার? এনি কোশ্চেন সো ফার? অন্তর্বর্তী সরকারের কি সাংবিধানিক বৈধতা আছে? সাংবিধানিক বৈধতা তো দরকার নাই। মানে এই সরকারের সাংবিধানিক বৈধতা, মানে এই সরকারের সাংবিধানিক বৈধতার কথা বলতেছেন? অন্তর্বর্তী সরকার যে সংবিধানে আছে কিনা, সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকার আছে, হ্যাঁ, কিন্তু এই সরকারের সাংবিধানিক বৈধতা আছে কিনা, সাংবিধানিক বৈধতার কোনো দরকার নাই। ডক্ট্রিন অফ নেসেসিটি আছে, তার মানে ওটা বৈধ। হ্যাঁ হ্যাঁ, ত্রিমথি পেন পোয়েম বলছেন যে সর্বসভাপত্য বিচারপতি, তার আগের জন, তারপর আপিল বিভাগের সর্বশেষ বিচারপতি, হাইকোর্ট বিভাগের সর্বশেষ বিচারপতি, রাষ্ট্রপতি। হ্যাঁ, কিন্তু আপনি এখানে ওই দুইটা না লিখলে সমস্যা নেই, ওই দুইটা না লিখলে সমস্যা নাই। অবসরপ্রাপ্ত 2 জন প্রধান বিচারপতি, দেন হলো আপনার দেন হলো রাষ্ট্রপতি। আর হাইকোর্ট বিভাগের আপিলের ডিভিশন দরকারও নাই, ওর লেখার দরকার নাই। মানে লিখতে পারেন কিন্তু খুব একটা দরকার নাই। কারণ আমরা দেখছিলাম 6 সালের ইতিহাসে দেখছিলাম, ওখানে 2 জন যখন পরপর 2 জন যখন না করছে তখনই রাষ্ট্রপতি ক্ষমতা নিছে। ওই 2 জনের জন্য কিন্তু আর অপেক্ষা করে নাই, ওই 2 জনের জন্য যে হাইকোর্ট বিভাগের এবং আপিলের ডিভিশন। আমরা তো 28 অক্টোবর 2006 আমরা মাঠে থেকে দেখছি, তখন ওটা স্পষ্ট মনে আছে যে ওই 2 জনের কাছে যায় নাই, সরাসরি রাষ্ট্রপতি ক্ষমতা নিছে। স্পিকার পলাতক ওয়ালা, চিফ জাস্টিস পদত্যাগ করছেন, এখন প্রেসিডেন্ট কার কাছে পদত্যাগ জমা দিবেন? সিইসি। ও আজকে তো প্রধান বিচারপতি নিয়োগ দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রধান বিচারপতি তো আজকে একজন হয়েছে না, রিয়াদ ফেরদৌস না জানো কি, রিয়াদ মনে হয়। মেয়াদ নিয়ে কোনো বাধ্যবাধকতা নাই। যদি ওই সময় হইতো সাংবিধানিকভাবে তাহলে সেটা 90 দিন হইতো, ঠিক আছে? আর যদি বলে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতা আছে কিনা, 24 সালের যে অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিক বৈধতা নাই, তবে সেটা অবৈধ না। সাংবিধানিকভাবে বৈধতা না থাকলেও এটা অবৈধ না, কারণ এটা ডক্টর অফ নেসেসিটিকে বিবেচনা করে এখানে মানে একটা সরকার পতন হলে, একটা সরকার অভ্যুত্থান হলে, একটা সরকার যদি মানে কু হয়, সেক্ষেত্রে এই সংকটকালীন মুহূর্তে সংকট মোকাবেলার জন্য ডক্টর অফ নেসেসিটির মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা যায়। মেয়াদ নিয়ে কোনো কিছু নাই। পিএম এর ডিসিশন ছাড়া কি প্রেসিডেন্ট পার্লামেন্ট ডিসলভ করতে পারে? না, পারেন না। কিন্তু বলা আছে যে ওই যে আমি লিখলাম 48 অনুচ্ছেদে 3-এ, ওখানে বলা আছে যে রাষ্ট্রপতি আদৌ কোনো পরামর্শ গ্রহণ করেছেন কিনা, সেক্ষেত্রে কি করা যাবে না, তাকে কেউ কিছু জিজ্ঞেস করতে পারবে না। তাহলে রাষ্ট্রপতি এখানে যদি পার্লামেন্ট ডিসলভ করে দেয়, সেক্ষেত্রে আদালত কোনো এখতিয়ার করতে পারবে না। যে প্রধানমন্ত্রী যত চিল্লাক যে আমি দেই নেই, আমি অনুমতি দেই নেই, কিচ্ছু হবে না, কারণ আদালতে এখানে বলার কোনো এখতিয়ার নাই। আপনি একটু 48-3 অনুচ্ছেদটা দেখেন, ওখানে ওটা পড়লেই বুঝতে পারবেন। সেখানে যদি বলতেন যে আজকে যে তিনি পদত্যাগ করেননি, তাহলে এই সরকারের কি হতো, বা বিচারপতিরা কি সরকার বিলুপ্ত করতে পারে? বিচারপতিরা বলতে মানে জুডিশিয়ারি বা বিচার বিভাগ
যে কোনো সময় যে কোনো গভর্নমেন্টকে অবৈধ ঘোষণা করতে পারে, তাতে কোনো সন্দেহ নাই। তারা এই পার্লামেন্টকে ডিজলভ করতে পারে যে পার্লামেন্ট অবৈধ। এর সঙ্গে দেখেন না, আপনার কোনো মনে আছে কিনা, অনেক আগের একটা ঘটনা, ইফতেখার আহমেদ চৌধুরী নামে একজন প্রধান বিচারপতি ছিল পাকিস্তানে। পাকিস্তানি ইফতেখার আহমেদ চৌধুরী নামে একজন বিচারপতি ছিল এবং উনি মনে হয় 11-12 বছর প্রধান বিচারপতি ছিল। পুরো পাকিস্তানকে পাগল করে দিচ্ছে। 2000 ইয়াতে ক্ষমতা আসছিল আপনার 99 সালে, 99 থেকে 2008 পর্যন্ত পারভেজ মোশাররফ ক্ষমতা ছিল। পারভেজ মোশাররফকে তো পাগল করে ফেলাইছে। এরপরে বেনজির ভুট্টো সরকার, তারপরে নওয়াজ শরীফ সরকার, তিনি পুরো পার্লামেন্টকে ডিজলভ করছে যে পার্লামেন্ট অবৈধ। তিনি পার্লামেন্টকে অবৈধ ঘোষণা করছিল এই ইফতেখার আহমেদ চৌধুরী, পাকিস্তানের প্রধান বিচারপতি পারবেন, বা বিচার বিভাগ পারবে। ওকে, 90 দিনের বেশি থাকতে পারবে, অনেক দিন থাকতে পারবে। যে সংবিধান সংশোধন করতে পারবে, তিনি 10 বছরও থাকতে পারবে। এই সরকার 10 বছর থাকলেও কিছু করার নাই, 10 বছরও থাকতে পারবেন। এবং 10 বছর পরে ওই যে পরবর্তী গভর্নমেন্টে সে কি করবে, সংশোধনীর মাধ্যমে এটা অনুমোদন দিবে। যেমন 11 সংশোধনীর মাধ্যমে বিচারপতি হাবিবুর রহমান শাহাবুদ্দিন আহমেদকে দিয়েছিল, ও সেফাত আহমেদ 25তম প্রধান বিচারপতি। রেফাত না, সেফাত, আমি সরি ভাই, সরি, সেফাত আহমেদ। হ্যাঁ, সেফাত নাকি, আমি রিয়াদ দেখলাম না নাকি, সেফাত আহমেদ, সুন্দর নাম, আমি মনে নেই। ওকে, একজন প্রশ্ন করছে শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করে যেতে পারেননি। ক্ষমতা হস্তান্তর বলতে কি বোঝে? হস্তান্তর করা গেলে কি ইন্টারিম গভর্নমেন্ট আসতো? ক্ষমতা হস্তান্তর করতে গেলে ইন্টারিম গভর্নমেন্ট তাকেই থাকতে হইতো। ক্ষমতা হস্তান্তর করতে তিনি কেমনে করবেন? যদি অন্য গভর্নমেন্ট আসে, ক্ষমতা হস্তান্তর যদি তাকে অন্য প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করতে হয়, তাহলে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান তাকে থাকতে হবে। ঠিক আছে, সেটা সংবিধান অনুসারে তিনি পারতেন। কারণ সংবিধান অনুসরণ করে তো তিনি পদত্যাগ করেন, কিন্তু পালাইছেন, তিনি তো পদত্যাগ করেন নাই। আল্লাহ, কি হাক ডাক, এটা করবো ওইটা করবো। সেফাত না, রেফাত হবে। থ্যাংক ইউ, আমি রেফাতই শুনছি। ঠিক আছে, ওকে, তাহলে কালকে দেখা হবে ইনশাল্লাহ। কালকে প্রথম অধ্যায়, বাংলাদেশের প্রথম অধ্যায়, ভূ রাজনীতি বাংলাদেশের এবং কন্টেম্পোরারি ইস্যুজের আলোকে আলোচনা হবে ইনশাল্লাহ। আগামীকাল দেখা হবে রাত 10:30। এখন থেকে সব ক্লাস 10:30, রাত 10:30 ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।